সারহানের ক্রোধে গর্জনরত হিংসাত্মক চাহনিতে নিষাদের দিকে তাকিয়েছে। রাগে শরীর থরথরিয়ে কাঁপছে, তার মুখশ্রী লাল হয়ে গেছে। নিষাদ ছটফট করছে, দুহাতে চেষ্টা করেও গলা হতে সারহানের হাত ছাড়াতে পারছে না। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে, অবস্থা খুবই ভয়াবহ। আবির গাড়ির ভের হতে আবির গাড়ির ভেতর হতে সারহানের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। ইনানও সারহানের এমন রূপ দেখে ভয় পেয়ে গেছে। সেও দেখলো পরিস্থিতি উত্তপ্ত। এখনই সারহানকে না থামালে নিষাদকে মেরেই ফেলবে। নিজ চোখে সারহানের এমন ভয়াবহ রূপ বেশ কয়েকবার চক্ষু সম্মুখে দেখেছে। সে গাড়িতে আর বসে না থেকে দ্রুততার সহিত গাড়ির দরজা খুলে দৌড়ে গেল সারহানের দিকে। আবির আর ইনান সারহানের হাত থেকে নিষাদকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। নিষাদের অবস্থা শোচনীয়, চক্ষুদ্বয় হতে পানি গড়িয়ে পড়ছে, শরীর অসাড় হয়ে আসছে। সারহান নিষাদের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। সে নিষাদের গলা হঠাৎই ছেড়ে দিল। নিষাদ ধুলোমাখা রাস্তায় ধপাস করে বসে পড়ল। দুর্বল শরীরে চোখ ঘোলা হয়ে এসেছে, কাঁচতে কাঁচতে জীবন যেন যায় যায় অবস্থা। ঠোঁটের কোণে কিছুটা রক্তের অস্তিত্ব, শরীর ঘেমে স্রোত হয়ে গেছে। সারহান নিষাদের করুণ অবস্থা দেখে স্বাভাবিক রইল। তার সাথে নিষাদের মতো চুনোপুটি লাগতে আসছে ভাবতেই তাচ্ছিল্যের হাসি লাগলো সারহানের। আবির আর ইনান অবাক চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। তারা জানে সহজে সারহান রাগ বা কারো গায়ে হাত দেয় না। হয়তো নিষাদ কোনো উল্টোপাল্টা কথা বলেছে, এই কারণে রেগে গেছে এতটা। সারহান নিজের শার্ট টেনে ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আবির ভাবল নিষাদকে শিক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গেছে, হয়তো পানি খাবে। সে কথা মতো গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। আবির আসতে সারহান পানির বোতল হাতে নিয়ে নিষাদকে যে হাতে গলা টিপে ধরেছিল সেই হাত ধুয়ে ফেলল। আবির আর ইনান তাজ্জব বনে গেল, বিস্মিত চোখে সারহানের দিকে তাকিয়ে থাকলো। ভেবেছিল এক আর হলো আরেক। সারহান হাত ধুয়ে আবিরের হাতে বোতল ধরিয়ে দিতে খেয়াল করলো দুজনে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সারহান বিরক্তি ঢেলে বলল, এমন করে দুজন আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আবির আর ইনানের ধ্যান ভাঙলো। আবির বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো পানি খাবি। গর্ধপ একটা। আবির মুখ গোমরা হয়ে গেল। ইনান নিজেকে বাঁচাতে গাড়ির দিকে ছুটে গেল। নয়ন তালুকদার ভাগ্নেকে খুঁজতে খুঁজতে পার্কিং প্লেসে বসে থাকতে দেখে দৌড়ে আসলেন। এসেই দেখলেন নিষাদের বিধ্বস্ত মুখ দেখে চমকে উঠলেন। নিষাদ তখনও স্বাভাবিক হয়নি, জোরে জোরে শ্বাস টেনে যাচ্ছে, গলায় আঙ্গুলের দাগ স্পষ্ট। নয়ন তালুকদার নিষাদকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নিশাত, এই অবস্থা কি করে হয়েছে? নিষাদ কথা বলার অবস্থায় নেই, তবুও নয়ন তালুকদারের কথা শুনে উচ্চারণ করলো। সারহান। নয়ন তালুকদার সারহানকে তখনও খেয়াল করেননি। তিনি সারহানের নাম শুনতে মাথায় রাগ উঠে গেল। তখনই রাগান্বিত হয়ে আশেপাশে তাকিয়ে সারহানকে দেখার প্রয়াস চালালো। সামনে পেলেই খুন করবে। কত বড় কলিজা হয়েছে যে নিষাদকে আবারও মেরেছে। সারহান বক্ষে দুহাত গুজে মামা ভাগ্নের কাহিনী দেখছে। নয়ন তালুকদার সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসে উঠলেন। ফুঁসে সারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। নয়ন তালুকদার ক্ষিপ্র হয়ে বললেন, নিশাতকে তুই মেরেছিস? সারহান আশেপাশে তাকিয়ে বলল, অবশ্যই আমি মেরেছি। আমি ছাড়া ওই অসভ্যটাকে মারার সাহস কারণই। নিশাতকে অসভ্য বললি তুই? সারহান দায়সারা ভঙ্গিতে বলল, বলেছি আপনার ভাগ্নেকে অরিত্রিকার পিছু ছাড়তে বলুন। লাস্ট টাইম ওয়ার্ন করলাম, কাজ না হলে আপনার ভাগ্নেকে এমন সুস্থ অবস্থায় চোখের সামনে দেখবেন না। নয়ন তালুকদার কিছু বলবেন এমন সময় সারহান ইগনোর করে নিজ গাড়িতে গিয়ে বসলো। প্রিয় কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময় এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো আমি। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি। কিছু অনুভূতি খুবই অবাধ্য হয়, প্রণয়ানুভূতিও তেমনই অবাধ্য। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাকা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয় আসুক যেন যেন ব্যাধিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্ন ছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গম্ভীর কাঠখোট্টা শ্যাম পুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চলা অষ্টাদশী কন্যা গভীরভাবে আটকে যাবে। ভাবতেই অবাক হয়ে যাই। আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে থাকা আপনার জন্য অনুভূতিগুলো নেহায়তই ঠুনকো নয়। আপনি আমাকে কেন বোঝেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পড়ছি আমি। হৃদয়ের দহন কি আপনি দেখছেন না? জানেন আপনাকে নিয়ে কত শত কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। আমি কখনো আপনার দ্বারে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করব না। আপনি আমার মনে আপনার জন্য প্রণয়ানুভূতি উপলব্ধি করুন। আপনার মনে আমার জন্য ভালোবাসার জন্ম হোক। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। ভালোবাসি আপনার প্রিয় কল্পপুরুষ। ভালোবাসি আমি আপনাকে। ইতি আপনিময় কল্পপুরুষে বিমোহিত এক কিশোরী।
অরিত্রিকা নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উগড়ে দিল নিমিষেই। লেখা শেষ হতে কলম থামিয়ে দিল। সে আজ প্রথম কাউকে চিঠি লিখেছে। সে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের বক্ষে কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জমে থাকা প্রগাঢ় ভালোবাসা। ওষ্ঠে ঝুলে আছে মিষ্টি হাসি, কেমন যেন লজ্জা ভাব অনুভূত হচ্ছে। অরিত্রিকার মাঝে মাঝে বড্ড অদ্ভুত মনে হয় নিজের কাছে। সারহান নামক মানুষটিকে নিয়ে কখনো তার মনে অদ্ভুত ভাবনা, ভালো লাগা আসেনি, তবে এখন প্রায়শই এমন ভাবনায় মস্তকে চলমান। হঠাৎ করে একজনকে ভালো লাগা, তারপর তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা। অরিত্রিকা ঈশ্বরের সাথে কথা বলার পর থেকে প্রশ্নগুলো নিজেকে করেছে কয়েকবার। অনুভব করেছে সারহানের প্রতি তার ফিলিংস মোটেও ঠুনকো নয়, বরং অনেকটাই দৃঢ়। সে তো একজনে আসক্ত হয়েছে, তবে কি মানুষটা তাকে বুঝবে? এই ভাবনায় কুড়ি কুড়ি খাচ্ছে তাকে। মস্তিষ্কে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার অনুভূতি কি এর মাঝেই লুকিয়ে রাখবে নাকি প্রকাশ করবে বুঝতে পারছে না। আর একটু সময় নেওয়া দরকার। সাদাত অরিত্রিকা অনেকক্ষণ ধরে রুমের বাহিরে হতে ডেকে যাচ্ছে, অথচ কোনো সারা শব্দ নেই। সাদাত প্রচণ্ড বিরক্ত হলো। সে দরজা নক করে রুমে প্রবেশ করলো। সাদাত রুমে আসতেই দেখলো অরিত্রিকা পড়ার টেবিলে বসে আছে, আনমনে কিছু একটা ভেবে চলেছে। সাদাতের ভ্রু কুঁচকে গেল। কি এমন ভাবছে যে দিন দুনিয়া ভুলে অন্য গ্রহে চলে গেছে সে এগিয়ে সে টেবিলের দিকে উকি দিল। তখনই দেখতে পেল অরিত্রিকার লেখা চিঠি। সে কৌতূহলবশত চিঠিতে লেখা প্রতিটা লাইন আওড়ালো। পুরো চিঠি পড়তেই চমকে গেল সে। স্তম্ভিত চোখে অরিত্রিকার দিকে তাকালো। চোখের সামনে প্রেমপত্র দেখে অবাক হয়ে গেছে সে। অরিত্রিকার মনে এমন কিছু ছিল তা যেন মানতেই পারছে না। কিন্তু কল্পপুরুষ এটা আবার কে? নানা ভাবনায় জর্জরিত সাদাতের মস্তিষ্ক। মনে মনে ভয় আছে, সে বাড়ির কেউ জানলে এবার আর অরিত্রিকাকে কেউ বাঁচাতে পারবে না। সারহান ভাই জানতে পারলেই তাণ্ডব শুরু হয়ে যাবে। সাদাত অরিত্রিকার টেবিল হতে চিঠিটা খপ করে হাতের মুঠোয় পুরো নিল। অরিত্রিকা হঠাৎ এমন হওয়াতে হকচকিয়ে উঠল। সামনে টেবিলে তাকাতেই চিঠিটা না দেখে পিছু ফেলল। দেখলো সাদাত চিঠি হাতে মিটমিটিয়ে হাসছে। এবার ব্ল্যাকমেল করে কিছু হাতিয়ে নিয়ে যাবে। অরিত্রিকা সাদাতকে সামনে দেখে ভয় পেয়ে গেল কিছুটা। বদমাসটা নিশ্চয়ই এসব পড়ে নিয়েছে। এখন তো তাকে খুব খেপাবে, ব্ল্যাকমেল করবে। উফ, এখন কি হবে তার? সাদাত মিটমিটিয়ে হেসে বলল। বা, চিঠিও লেখা হচ্ছে দেখছি। অরিত্রিকা থমথমে মুখে বলল। চিঠিটা দিয়ে। সাদাত চিঠিটা নাড়িয়ে দেখতে দেখতে বলল। এইটা এখন ভাইয়াকে দিব, তখন কি হবে ভাবতে পারছিস? তোর ওই আশিককে তোর চোখের সামনেই গাছে ঝুলিয়ে পিটাবে। আহ, কত সুন্দর দৃশ্য! অরিত্রিকা ক্ষুব্ধ হলো। কে বলবে তার ভালো লাগার মানুষ আর কেউ নয়, তোর ওই যন্ত্র মানব ভাই। সাদাতের মুখে কথাটা শুনে শরীর জ্বলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে দেখছে সে। অরিত্রিকা সাদাতের থেকে চিঠিটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। সাদাত চিঠিটা উপরের দিকে হাত দ্বারা উঁচিয়ে রেখেছে। সাদাত অরিত্রিকা থেকে লম্বা হওয়ায় অরিত্রিকা লাফিয়েও চিঠি ধরতে পারল না। অরিত্রিকা রাগে তার খাতা দিয়ে সাদাতকে হঠাৎ মারতে শুরু করলো। সাদাত নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। অরিত্রিকাও পিছু পিছু ছুটলো। রুম থেকে বেরোতেই দেখলো সাদাত সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যাচ্ছে। অরিত্রিকাও সিঁড়ি বেয়ে নামতে লাগলো দ্রুততার সহিত। ডাইনিং রুম পেরিয়ে বাড়ির সামনে বাগানে চারিপাশে দুজন চক্কর দিচ্ছে। অরিত্রিকা দৌড়াতে দৌড়াতে বলল। প্লিজ ভাই, দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট দিব। সাদাত তা শুনে হেসে বলল। আমি কি মেয়ে নাকি? মেয়েরা চকলেট খায়। অন্য কিছু অফার কর। অরিত্রিকা দৌড়াতে পারছে না, সে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। বাগানটা ৩-৪ ঘূর্ণন ঘুরেছে। এখন তার মাথা ঘুরছে। সে ধপ করে বাগানের পাশে এক ঘাসে বসে পড়ল। সাদাত তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। সেও হাঁপিয়ে গিয়েছে। অরিত্রিকা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল। আচ্ছা, তুই যা বলবি তাই করবো। এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? বলছি। ঠিক আছে, শোন, প্রথমে আমি তোর ওই কল্পপুরুষের নাম জানতে চাই। আর দ্বিতীয়, আগামীকাল রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে যাব। সব বিল তোকে দিতে হবে। অরিত্রিকার মুখ অসহায়ের ন্যায় হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আরেকজনকে ভালোবাসে কিভাবে বলবে? সাদাতকে ভরসা নেই। বাড়িতে যদি সবাইকে বলে দেয়? সাদাত অরিত্রিকাকে চুপ থাকতে দেখে মিচকে হেসে বলল। আচ্ছা, ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠির আরেকবার পড়ি। তখন ভালোভাবে পড়তে পারিনি। অরিত্রিকার রাগ যেন আরো বেড়ে গেল। সারহানের থেকে কম নয় এই সাদাত। ভাইয়ের মতোই হয়েছে একেবারে। অরিত্রিকা ফোন দিয়ে আটলো। সে সারহানের নাম নিবে না, অন্য কারো নাম বলবে। সাদাত উৎসাহিত হয়ে কয়েক লাইন পড়তেই হঠাৎ কেউ একজন চিঠিটা টান দিয়ে নিল। সাদাত চমকে পিছে তাকালো। তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ভয়ার্ত চোখে একবার অরিত্রিকার দিকে তাকিয়ে আবার সারহানের দিকে তাকালো। সারহান সাদাতের দিকে তাকিয়ে বাগানের পাশে ঘাসের উপর বসে থাকা, ক্লান্ত শরীরে বসে থাকা অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তখনও ধ্যানমগ্ন। সারহান চোখ সরিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল। চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে কি এমন পড়ছিলি? সাদাত হাসার চেষ্টা করে বলল। তেমন কিছু না ভাই, একটা নোটস পড়ছিলাম। বাহ, উন্নতি হয়েছে দেখছি। আমিও দেখি আমার ভাই কি এমন ইম্পর্ট্যান্ট নোটস পড়ছিল যে আশেপাশে তার খেয়ালই নেই।
সারহানের হাতে থাকা চিঠিটা দু হাতে মেলে পড়তে শুরু করলো। সাদাতের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগে পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেছাতে পেছাতে কিছুটা দূরে যেতে এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেল। সারহান চিঠিটা তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটা শব্দ যেন কারো জন্যে গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটা বাক্য সারহানের মনে গেঁথে গেছে। সে জানে চিঠি লেখিকা আর কেউ নয়, অরিত্রিকা। কারণ অরিত্রিকার হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয়াবেগ, প্রতিটা বাক্যে যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনের ভাব, যেন যুবকের মনের গহীনে অদৃশ্য অদ্ভুত অনুভূতির জন্ম নিতে বাধ্য করছে। সারহান চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা চিঠি হাতে সারহানকে দেখে আশ্চর্যান্বিত হয়েছে। অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে সারহানের দিকে তাকিয়ে ধীর পায়ে সারহানের দিকে এগিয়ে আসলো। সারহান হাতে থাকা চিঠি নিজ পকেটে ভাঁজ করে রেখে দিল। অরিত্রিকা অবাক চোখে সারহানের দিকে তাকালো। সারহান ভাই, তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? সারহান অরিত্রিকার অবাকতার রেশ কাটানোর জন্য বলল। চিঠিটা আমার কাছে রেখে যা। অরিত্রিকা অস্ফুট স্বরে বলল। আমার চিঠি আপনি কেন রাখবেন? সারহান অরিত্রিকার অগোচরে মৃদু হাসল। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল। চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে রইল। যন্ত্রমানবের প্রেমপত্র ভালো লেগেছে আর তাকে কিছু বলল না কেন? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল। আপনার ভালো লেগেছে? অরিত্রিকার কথায় সারহান শান্ত স্বরে প্রতিউত্তর করল। মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে। তেমনি চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানে প্রতিটি উল্লেখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস, আর বলে দিস আমি এটা আর কখনো ফেরত দিব না। সারহানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে সারহানের মুখ পানে দৃষ্টি ফেলছে। কিছুক্ষণ পর পর চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। সারহান ভাই কি তার লেখা না চিনে কথাগুলো বলেছে? কিছুদিন আগেও তো তিশার চিঠির জন্য তাকে কত বকেছিল। আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞাসাও করলো না চিঠিটা কই পেয়েছে সে। নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকা আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না সারহানের। সে পুরোটা সময় খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকে চিঠি লিখেছে ভাবতে সারহানের ভেতর ভেতর বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি। সারহানের বুঝতে বাকি নেই অরিত্রিকা মনে তার জন্যে গভীর অনুভূতি তৈরি হয়েছে। অরিত্রিকা সারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল। সারহান ভাই, চিঠিটা দিন। এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি আপনি তো আগেরবার বকেছিলেন, তখন তো রাখেননি। আজ কেন রাখতে চাইছেন? সারহান অরিত্রিকার কথার মর্মার্থ ধরতে পারল ঠিকই, তবুও বুঝতে পারেনি এমন ভাব নিয়ে অরিত্রিকা সহজ সরল প্রশ্নের উত্তর দিল। আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলেই চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলেছি। এই বিষয়ে নো মোর টক, ওকে? অরিত্রিকা মুখ ভার করলো। মনে মনে সাদাতকে বকলো কিছুটা। সে মুখ ফসকে বলল। চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছু বলল না। জিভ কেটে সে দুই হাতে মুখ চেপে ধরলো। কি বলতে যাচ্ছিল সে? বললে তো সারহান ভাই নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কানে ধরে উঠবস করাতো। সারহান অরিত্রিকাকে হঠাৎ দুহাতে মুখ চেপে রাখতে দেখে ভ্রু কুচকে গেল। সে ভ্রুযুগল কুচকে থাকা অবস্থায় বলল। কি হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারায় বুঝলো কিছু হয়নি। সারহান রুদ্ধস্বরে বলল। এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকা মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল। আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখেই পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তাজ্জব বনে গেল। কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে সারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকালের নাস্তা ডাইনিং রুমে টি টেবিলে এনে রাখছেন। সাথে বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তা সাবার করছে। খেতে খেতে একটু পরপর দরজার দিকে উকি দিচ্ছে। ভাই এখনো কেন আসছে না? নিশ্চয়ই অরিত্রিকাকে বকছে। বাহিরে চিঠিটা না নিয়ে গেলে ভাইয়ের হাতে পড়তো না, আর বেচারা অরিত্রিকা বকাও খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সবসময় অরিত্রিকা ফেসে যায় তার ভাইয়ের কাছে। সাদাত কারো পদধ্বনি শুনে দরজার দিকে তাকিয়ে দেখলো সারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো। চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসলেন। সারহানকে ডাইনিং রুমে দেখেও কথা বললেন না। ছেলের ব্যবহারে অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে সারহানের কষ্ট অনুভব হলো। সারহান আহত দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসলো। তানিয়া বেগম বুঝতে পেরেছেন সারহানের তার পাশে বসেছে, তবুও অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো এখনো রাগ কমেনি। সে মায়ের দু হাত ধরে অপরাধীর ন্যায় বলল। মা এখনো এমন ভাবে রাগ করে থাকবে? 2 দিন ধরে রাগ করে আছো, একটা অন্তত কথা বলো। তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পর করেছেন
তিনি পণ করেছেন সারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দিবেন ছেলেকে। তার কোনো কথাই সারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন, সেই সুবাদে সারহানও ওই পথে গেছে। মেডিকেলে না পড়ে ভার্সিটিতে পড়েছে, জড়িয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে। ছেলে কেমন অনিশ্চিত ভয়ঙ্কর জীবন বেছে নিতে দেখে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাইবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবনে ছেলেকে জড়াতে দেখে ভেতরে ভেতরে ভয়ে মরছে যান, তবুও কোনো কিছু প্রকাশ করে না। ছেলের জন্য সবসময় চিন্তায় থাকেন। সারহানকে রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন, বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইফার সাথে কিছুটা জোর করে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সারহানকে বোঝানোর সময় পাননি। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় হয়ে ওঠেনি। তবু একটু আশা ছিল, ইফা মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট ছিল। সেই কারণে ভেবেছিলেন সারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে না জানিয়ে দিল। সারহান মায়ের কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল, এমন করে যে রাগ ভাঙবে না তা বুঝতে পারলো সে। এবার বেশ রেগে আছে মনে হচ্ছে। সারহান বলল, মা, আই এম সরি। অরিচিকা অপর পাশে সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে, ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুব কমই দেখেছে সে। ছেলে মায়ের রাগ ভাঙাচ্ছে। সে সামনের টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবোতে চিবোতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাদাত সারহানকে স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচলো। সারহান যদি আজ তাকে চেপে ধরতো, তাহলে অরিচিকার এই বাড়িতে লাস্ট দিন হতো। সারহান এতক্ষণ মাকে আদুরে স্বরে ডেকেও দেখলো তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই, কেমন মূর্তির ন্যায় বসে আছেন। সারহান ভেতরে ভেতরে দগ্ধ হলো, ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো। সে সবার সামনে সেদিন জবাব না দিয়ে অন্যভাবে বললে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমায় কিছুটা সময় দাও, একটু নিজেকে গুছিয়ে নিই। কয়েকদিন যাবত অনেকটা বিজি আছি, এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এই জন্য নিশ্চয়ই কাঠ খড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলেই যত কাঠখড় পোড়াতে হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করব। তানিয়া বেগম সারহানের কথা কর্ণকুহরে প্রবেশ করতে তড়িৎ বেগে ছেলের দিকে তাকালেন, চোখ মুখে সন্দেহের চিহ্ন। ওনার মন বলছে ছেলে হয়তো কিছু ইঙ্গিত দিয়েছে, তবে কিসের বিয়ের, নাকি কোনো মেয়ের পরিবারকে মানানোর। তানিয়া বেগম কিছুটা কাঠিন্যতা বজায় রেখে বললেন, তোমার তো নিজের বাড়িতে খেয়াল নেই, হয়েছে তো বাপের মতো, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। জীবন কি রাজনীতিতেই আটকে থাকবে, নাকি সামনে এগোবে? এক কথা তোমার সবসময় বলেছি, কিন্তু তুমি সবসময় অবহেলা করেছো। আমার কথা কোনো মূল্য নেই তোমাদের কাছে, তা আমি ঢের বুঝতে পারছি। তানিয়া বেগমের এমন রূপ দেখে সকলে ভড়কে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভাবতেই অবাক হচ্ছে সকলে। অরিত্রিকা তো ভেবেই পাচ্ছে না সারহান এত দ্রুত রাজি হয়ে গেল। যন্ত্রমানবের মনে চলছেটা কি? অরিত্রিকা সরু চোখে তাকিয়ে আছে সারহানের দিকে, ভেতরে ভেতরে সে ফুঁসছে। সারহান হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, তোমার কথা শুনেই রাজি হলাম, আর এখন তুমি টপিক পাল্টে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার, মা। তোমার মনে চলছে কি সেটাই বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপরে যেন আমি আমার বাড়ির বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো, এ বাড়ি থেকে যেদিকে চোখ যায় সেখানেই চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে। এইভাবে না বললে ছেলে রাজনীতিতেই আটকে থাকবে। সারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তানিয়া বেগমের মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বললেন, মেয়ে কবে দেখতে যাবি বল? অরিত্রিকার মাথা গরম হয়ে গেছে। আবারও বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার। বক্ষে অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সে সারহানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ভান করে বলল, বড় মা এখনই কেন মেয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছে? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে পরে দেখা যাবে সাহান ভাইয়ের কোথাও কাজ পড়ে যেতে পারে। বিষয়টা খুব একটা ভালো হবে না, কি বলো? সারহান অরিত্রিকার চালাকি ধরতে পেরেছে। সে জানে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বললেন। অরিত্রিকার মুখে কথা নেই, মুখ শুকনো করে বসে রইল। ঠিক আছে, বুঝেছি। তোর সারহান ভাইয়ের বউ তুই আর আমি মিলে পছন্দ করব। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আঁচড়াতে ইচ্ছা হচ্ছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনোই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকা চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি। আমি ওনাকে অন্য কারো হতে দেখতে পারবো না। কিন্তু সাহস নেই। সারহান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই। সারহান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবে বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছো? খেয়েছিলাম।
ঠিক আছে, রুমে যাও, কফি পাঠিয়ে দিচ্ছি। সারহান সাদাতের দিকে তাকিয়ে বলল। রাতে আমার সাথে দেখা করবি, কথা আছে তোর সাথে। সাদাত ঢোক গিলল। তাকে কি আবারও চিঠি নিয়ে বকাঝকা করবে ভাবতে ঘাম ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল। ঠিক আছে ভাই। সারহান আর কিছু বলল না। সে নিজ রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে কফি সারহানের জন্য বানাতে গেল। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল। ভাই তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল। কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল। তোর ওই যন্ত্র মানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে তাই নিজের কাছে রেখে দিয়েছেন, আর নাকি ফেরত দেবেন না সে। সাদাত আশ্চর্যিত হয়ে উচ্চস্বরে বলে উঠল। ভাই এটা করেছে? অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল। তোর ভাইয়ের মতিগতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝাই যায় না। আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়েও ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনো ওনার চোখে পড়ে না। আমি একটু ছোট বলে ইগনোর করছে, আমারও সময় আসুক আমিও ইগনোর করবো, তখন বুঝবে কেমন লাগে। সারহান গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বের হলো। তোয়ালে দিয়ে এলোমেলো চুলে থেকে অবশিষ্ট পানি দু হাতে মুছছে সে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার উপর বসলো। তার পাশে বিছানার উপরে থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। 2 দিন পর জনসভা আয়োজন করা হয়েছে। সেখানে এমপি মহোদয় সহ আরও কয়েক নেতাকর্মী আসবেন, ভাষণ দিবেন। সারহানও সেখানে উপস্থিত থাকবে। নয়ন তালুকদারের পেছনে লোক লাগানো হয়েছে। শত্রুতার কারণে জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এটার সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণ সে খবর পেয়েছে গন্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যানিং হচ্ছে। কেউ একজন দরজা নক করছে। সারহান ভাবলো হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল। ভেতরে আয়। সারহান নিজ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল, যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণস্বরূপ। অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি গুটি গুটি পায়ে এসে সারহানের সামনে উপস্থিত হলো। কফি দিবে এমন সময় সারহানের দিকে তাকাতে অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল। চোখের পলক ফেলতেও ভুলে গেছে খোঁচা খোঁচা দাড়িতে পানি বিন্দু জমে আছে। কৃষ্ণবর্ণের সিল্কি চুলগুলো অযত্নে কপাল জুড়ে লেপটে আছে। কুচকানো ভ্রু যুগল গম্ভীর মুখশ্রীতে শ্যাম পুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গিলল। তার শরীর শিরশির করে উঠল। গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকার ঘোর কাটলো। একটু পরে সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অবতারে সারহানকে সামনে দেখে লজ্জা লাগছে তার। গাল গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করছে নিজেকে। সে খেয়াল করলো তার বক্ষ এখনো কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। অরিত্রিকার গলা কাঁপছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ রেখে কম্পনরত কণ্ঠে সারহানের উদ্দেশ্যে বলল। সারণ ভাই আপনার কফি। কম্পনরত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে সারহান ফোন স্ক্রল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করে সারহান ভরাট স্বরে শুধালো। তুই এখানে কি করছিস? অরিত্রিকা নিচু মুখশ্রীতে কোনো মতে বলল। বড়মা কফি দিতে পাঠিয়েছে। সারহান খেয়াল করলো অরিত্রিকার হাত কাঁপছে। সে কফির মুখটা অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিল আচমকায়। এমন কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো সারহানের দিকে। তাকিয়ে আবারও মুখ নিচু করে ফেললো সে। সারহান অরিত্রিকার এভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফি মুখটা বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল। মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকা সারহানকে অসভ্য উপাধি দেওয়ার ইচ্ছে জাগলো। দেওয়াই যায়, কারণ একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতার কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানে? আরেকটু হলেই এক কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলত সে। তখন ব্রেকিং নিউজ হতো, এক শ্যাম মানবের জন্য ছোট্ট এক কিশোরী দম আটকে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর সারহানের মুখ পানে অস্বস্তি নিয়ে তাকালো। সারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবার নতুন অরিত্রিকার মনে চলছে একটি প্রশ্ন। সে কি এই সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যা তেরা না জানি প্রশ্নের উত্তরের বদলে আরও কত কথা শুনিয়ে দেয়। সারহান খেয়াল করলো অরিত্রিকা গম্ভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখে কোনো জানার আগ্রহ। সারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটা হাত বাড়িয়ে টেবিলের উপর রাখলো। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল।
এত চিন্তা ভাবনা করে তোর এই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই। যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা সারহানের কথা কানে পৌঁছাতে চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকার ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই। অরিত্রিকা বলে দেওয়াই ভালো, না বললে পেটে কথা জমে ফুলে ফেপে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট ভিজিয়ে সাহস নিয়ে শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সেই কারণে মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন? অরিত্রিকা পেটে জমে থাকা কথাগুলো উগরে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেঁকে ধরেছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকা নিজেই নিজেকে বুঝিয়েছে সবসময় ভেঙে পড়লে হয় না, সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবেলা করতে হয়। সারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ, কর্ণকুহরে বেজে চলেছে কিশোরীর বলা কথাগুলো। সারহান অরিত্রিকার কথায় ফিচেল হাসলো কেন তা না হয় কিশোরীর কাছে অজানাই থাক। অরিত্রিকা সারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এভাবে হাসছে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? সারহান অরিত্রিকার ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে তদারকি করছিস। পার্সোনাল বিষয়ে কারা ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে অবলোকন করলো সারহানকে। সে বুঝলো না এই মানুষটির মনে কি কি চলছে। মানুষ এত চাপা স্বভাবের কিভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলেই ব্যক্তিগতভাবে সারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকার মনে হলো সে সারহানের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সে এত দ্রুত কি হিসেবে অধিকার খাটাচ্ছে সে? ভালোবাসার মানুষ হিসেবে? আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর। পড়াশোনায় মনোযোগী হ। আমার তো পড়াশোনা কমপ্লিট, নিজেকে একটা স্থানে বসিয়েছি। রাজশাহী সিটিতে সবাই আমাকে এক নামে চেনে। বলতে পারিস যা চেয়েছি তাই করে দেখিয়েছি। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। এবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে, দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবি। সারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অরিত্রিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরো আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবে মনে মৃদু ভালো লাগার দোলা দিচ্ছে। অরিত্রিকার বলতে ইচ্ছে করছে, সারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নিব। তখন যদি আপনাকে চাই, পাবো তো? আমি যদি মন উজাড় করে বলি, সারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আপনার হাত আমার হাতে রেখে বলতে পারবেন, আমিও তোকে চাই, তুই আজন্ম আমার হয়ে আমার বক্ষের রানী হয়ে থাকবি? অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ। সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাঝারে লুকানো সত্যি মেলে ধরবে। সেই প্রতীক্ষার প্রহর গুনবে সে। অরিত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্যি যা চাইবো তাই পাবো? সারহান শীতল দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অরিত্রিকার সারহানের শীতল চাহনিতে রক্ত যেন হিম হওয়ার জোগাড়। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানোর সাহস নেই। তা সে আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দিবেন না। বাড়ি গাড়ি টাকা চাইলে তো দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবে, মানুষ মন থেকে যা চায় তাই সে কোনো এক সময় অনায়াসে পেয়ে যায়। অরিত্রিকার ওষ্ঠকোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সারহানের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না। সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। অরিত্রিকা টেবিল থেকে কফি মগটা নিয়ে আর দেরি করলো না। সারহানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। সারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো বিছানায়। বিছানা হাতড়ে ফোনটা পেল সে। ফোন ওপেন করতে 3-4টা মেসেজ চোখের সামনে ভেসে উঠলো। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়ার মোটেও ইচ্ছে জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো সারহান। অরিত্রিকা রুমে একা একা পায়চারি করে চলেছে। একবার বেলকনিতে যাচ্ছে তো আবার নিজের রুমের বিভিন্ন স্থান গোল গোল ঘুরছে। এভাবে প্রায় ঘন্টাখানেক নিজের উপর জুলুম করে ধপ করে বিছানায় বসে পড়লো। হাতের সন্নিকটে থাকা নিজ ফোনে সময়টা দেখে নিল। 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা পরে তার জন্মদিন, কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলছে। কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। অরিত্রিকার মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলেছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত।
সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এবার তার জন্মদিনের কথা মনেও রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অরিত্রিকা। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে, দেখলো দুজনই এখন অফলাইনে। অরিত্রিকা মুখ গোমরা করে ফোন রেখে শুয়ে পড়ল। আর কারো উইশের অপেক্ষা করবে না সে। দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে, বাহির থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার শব্দে অরিত্রিকার কাঁচা ঘুম ভেঙে গেল। সে একটু আগে চোখের পাতা এক করেছে, এই অসময়ে আবার কে এলো? তন্দ্রাচ্ছন্ন চোখ কচলে দরজার দিকে তাকালো, মনে হচ্ছে কেউ বাহিরে আছে। মা আসেনি তো, আসতেই পারে। আগে অনেকবার রাতে এসে অরিত্রিকাকে দেখে গেছেন সাথী বেগম। আজ সে দরজা লাগিয়ে শুয়েছে, সে কারণে হয়তো নক করছে। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে কে এসেছে না দেখে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অরিত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পরিচিত কয়েকজন মানুষের গলায় বার্থডে উইশ শুনেই হকচকিয়ে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করলো সাদাত, ইশরা, অরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছে। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলে তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি রে, থম মেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? অরিত্রিকা অবাকতা নিয়েই বলল। অরিনাপর ঈশা কোথা থেকে আসলো? সাদাত তাড়া দিয়ে বলল, তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলেই গেছো, এখন দেখছি কেউ বলেনি, বরং আরো দুজন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছো। কিন্তু আইডিয়াটা কার? অরিন অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে বলল। পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাতে রাখা কেকটি বিছানার উপর রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাদাতকে বলল, তোকে টি টেবিল আনতে বলেছিলাম, এনেছিস? সাদাত মাথা চুলকে আমতা আমতা করে বলল, এই রে, ভুলে গেছি, এক্ষুনি আনছি। যা তাড়াতাড়ি। সাদাত দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটা টেবিলে রাখলো। সাথী বেগম বললেন, একটু পরে আনন্দ করো, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাচ্ছি। সাদাত বলল, তুমিও থাকো চাচি, অনেক মজা হবে। অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরল। সাথী বেগম মেয়েকে আগলে নিলেন। কিছুটা সময় পেরোতেই সাথী বেগম আরও তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস খাইয়ে দিয়ে মন থেকে দোয়া করে দিলেন। অরিত্রিকা অল্পতেই অনেক খুশি হয়েছে। দুই মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াতে আলাদা ভালো লাগে কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতো স্নেহ করে। বাড়ির ছোট সদস্য বলে সবকিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কজন পায়? পরিবারের সকলের ভালোবাসার মধ্যমণি হয়ে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগম দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজও কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে সারহান ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক। কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে সকলে মিলে। অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতে কেকের উপর লেখা নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে চুপ করে একধানে তাকিয়ে রইল। অরিনকে এক থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে, এভাবে কেকের দিকে তাকিয়ে আছো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল। নামটা চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন, ঠিকই তো আছে। হ্যাপি বার্থডে টু ডিয়ার ফাইরুজ। আমরা তো সবাই অরিত্রিকাই ডাকি, তাই সেই হিসেবেই নামটাও অরিত্রিকাই লিখতে বলেছিলাম। এখন দেখি নামটাও চেঞ্জ আর কেকের ফ্লেভারটাও চেঞ্জ। ইশরার গোয়েন্দা মনোভাব জেগে উঠছে। সে সন্ধিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞাসা করলো। আপু কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভার, আর তোর নাম অরিত্রিকা লিখতে বলেছিলাম। এখানে তো চকলেট ফ্লেভার আর ফাইরোজ লেখা। ফাইরোজ তো আমার। অরিত্রিকা আর কিছু বলতে পারলো না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? সারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে, তাহলে সারহান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতে বাকরুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে ওঠা পর্দার ফাঁকা হতে আবছা কারো ছায়া দেখলো। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসেই কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল, সারহান ভাই। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও প্রবাহমান।
চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মে অতিবাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে, উচ্ছ্বাস উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুমবন্দি করে রাখে নিজেকে, নিশ্চুপ মনমরা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথেও কথাবার্তার পরিমাণ অনেকটা কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখনও অরিত্রিকা নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থতায় অরিত্রিকার এমন আজব ব্যবহার কেউ আমলে নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তার সাথী বেগম মেট থেকে জেনে নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গায়ে বসে আছে, চক্ষুদ্বয় তার বন্ধ, বাহির থেকে আসায় ঘেমে নিয়ে একাকার অবস্থা প্রায়। ঘরমাক্ত শরীরে জামাও বিচ্ছিরিভাবে আটকে আছে, প্রচণ্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে, কপাল বেয়ে পড়ছে নোনা পানির কণা। বাহিরের আবহাওয়া আজ অনেক উত্তপ্ত, মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে, ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন এখন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে যাবে। অরিত্রিকার ক্লান্ত চক্ষুদ্বয় মেলে স্বাভাবিকভাবে উঠে বসলো। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বলল, ধন্যবাদ বড় মা, তোমার হাতের সুইট শরবতের জন্য এটারই অভাব বোধ করছিলাম। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বললেন, হয়েছে, এবার খেয়ে নে। খাবোই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল, টেবিলে গ্লাসটি রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না, আসেনি, হয়তো রাতে আসবে। ও, অ্যাডমিশন নিতে গিয়েছিলে, তো কেমন হলো? ভালোই দিয়েছে তো, এখন দেখা যাক। ইস্টার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো অ্যাডমিশন দিতে গিয়ে? সাদা ছিল, কোনো সমস্যা হয়নি। ইশরার আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটা দায়িত্ববান হচ্ছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করছিলাম তোদের নিয়ে, তিনজন সব সামলাতে পারছিস নাকি তা নিয়েও ভয় কাজ করছিল। ভার্সিটিতে কত মানুষ এসেছে দূর থেকে, সারহান থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত। সারহানের কথা শুনতেই অরিত্রিকার মুখ অন্ধকার হয়ে এলো, মুখশ্রী মলিন বর্ণ ধারণ করেছে, মনে অভিমান যেন জোরালোভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যি অনেক দায়িত্বশীল। তাও না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ। ছেলে হিসেবেও পারফেক্ট। বড় বাবাকে ব্যবসা কাজে কত হেল্প করে সে। সাদাতকেও খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, তা ঠিক বলেছিস রে, আমার ছেলেটা অনেক ভালো, সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও সারহানের সামনে করিস না। তুমি কি যে বলো বড় মা, তোমার নাক উঁচু ছেলের সামনে আবার তারই প্রশংসা করব? কখনোই না। তুই আমার ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? তোমার ছেলেকে দেখে কোনো পছন্দ করার মতো গুণই তো পাই নাই। হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার বাড়ছি। ঠিক আছে। অরিত্রিকা ক্লান্ত শরীরে নিজ রুমের দিকে রওনা হলো। তানিয়া বেগম রান্নাঘরে খাবার আনতে গেলেন। অরিত্রিকা গোসল করে এসে মাত্রই বিছানার উপর বসলো, মাথায় এখনো তোয়ালে পেঁচানোই আছে, চোখ দপদপ করে জ্বলছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুমও তার চোখের রাস্তা ভুলেছে, চোখে যেন ঘুমের কোনো অস্তিত্ব নেই, মাথাও ঝিমঝিম করছে। প্রচণ্ড গরমের কারণে এমন হচ্ছে, প্রচণ্ড গরম আর ঘুম না হওয়ার কারণে মাথা হ্যাং হয়ে গেছে একদম। অন্য সব ভাবনা সাইডে ফেলে সে ফোন হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা। তেমন কেউ তো নেই খোঁজ নেওয়ার মতো, কল করে বলবে এক্সাম কেমন হয়েছে। কেউ নেই, কেউ নেই, শূন্যতা শূন্যতা, চারিদিকে এত শূন্যতার হাহাকার কেন? আগে তো কারো মেসেজ বা কলের জন্য এতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করেনি, তবে এখন কেন একজনের কল আর মেসেজের অপেক্ষায় প্রহর গুনতে হয়? তবুও তো প্রহর ফুরায় না। অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শ্যাম মানবের কি তার কথা মনে পড়ছে না? হয়তো মনে পড়েনি, তাই তো কল বা মেসেজ না দিয়ে উল্টো ফোন বন্ধ করে রেখে দিয়েছে। অরিত্রিকা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, চুল থেকে তোয়ালে খুলে ভেজা চুলগুলো সুন্দরভাবে আঁচড়াতে লাগলো। বেশ কয়েকদিন চুলের যত্ন না নেওয়ায় অগোছালো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আঁচড়ে চুলের একপাশে সিতি করে ক্লিপ দিয়ে আটকে নিল। মুখে স্নো দিয়ে আয়নায় নিজের মুখের দিকে আনমনে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখও কেমন মলিন শুষ্ক হয়ে গেছে, গুটি কয়েক ব্রণ ফর্সা মুখে স্থান পেয়েছে। নিজের চেহারা বেহাল অবস্থা দেখে নিজে হেসে উঠল অরিত্রিকা। হাসিতে নেই কোনো মাধুর্যতা, নেই প্রাণ, আছে শুধু বিতৃষ্ণা, অসম কষ্ট আর বিরহ। আজ প্রায় 15 দিন পর অরিত্রিকা নিজের একটু যত্ন করেছে। আজ কেন যেন ইচ্ছে হলো পরিপাটি অবস্থায় নিজেকে দেখতে। কি রে, তোকে না বললাম নিচে যেতে?
এখনো এখানেই আছিস? তানিয়া বেগম খাবারের প্লেট হাতে নিয়ে অরিত্রিকার রুমে প্রবেশ করে বললেন। অরিত্রিকার মনে ছিল না তানিয়া বেগম তাকে খেতে ডেকেছিল। সে তানিয়া বেগমের পাশে দাঁড়িয়ে জিভ কেটে বলল, দেখেছো তো, আবারও ভুলে গেছি। এই মনের যে কি হয়েছে বুঝতেই পারছি না, সব মন থেকে হারিয়ে যাচ্ছে। তানিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছিস? শরীর শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবারও খাচ্ছিস না, আবার দেখেও মনে হচ্ছে ঠিকমতো ঘুমও ভালো হয় না। কোনো সমস্যা থাকলে বল, কোনো কিছু চেপে রাখতে নেই মা। অরিত্রিকা ইচ্ছে করছে সব বলে দিতে, কিন্তু কিভাবে বলবে সে? যদি সবাই তাকে সত্যিটা জেনে ভুল বোঝে। অরিত্রিকা মিথ্যা বলল, এই কয়েকদিন রাত জেগে পড়াশোনা করেছি তো, তাই হয়তো এমন লাগছে। দেখবে এখন তো পড়াশোনা নেই, ঠিক হয়ে যাবে আবার। বুঝলাম, বিছানায় বস, আজ আমি তোকে খাইয়ে দিচ্ছি। এ কয়েকদিনের শরীরের কি অবস্থা করেছিস, শুকিয়ে কাঠ হয়ে গেছিস। অরিত্রিকা বিছানায় লক্ষ্মীমন্ত মেয়ের মতো বসে পড়ল। তানিয়া বেগম বসে নিজ হাতে অরিত্রিকাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। তুই তো তাও ছোট আছিস এখনো, আর আমার বড় ছেলে হয়েছে একজন। কত বড় হয়েছে, তারপরও তার চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলি। বাড়ি থেকে বেরিয়েছে কতদিন হয়েছে, একবারও কল করার সময় হয়নি। আবিরকে কল দিলে ওই বদমাসটার খবর পাওয়া যায়। বড় মা, তোমার ছেলে বড্ড পচা হয়ে গেছে। ঢাকায় গিয়েছেও, আমায় একবারও জানায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। এত কষ্ট কেন দেয় বলো তো? আমি কি এত টেনশন নিয়ে থাকতে পারি বলো? কত কষ্ট করে অ্যাডমিশনে পড়া করেছি, বিনিদ্র রাত পার করেছি, সেই খবর কি তোমার পাষণ্ড ছেলে জানে? অরিত্রীকে মনে মনে অভিযোগের ঝুলি মেলে বসেছে। এবার মানুষটা সুস্থভাবে ফিরে আসুক, কথাই বলবো না তার সাথে, সামনেও যাব না তার। ঢাকায় 5 স্টার হোটেলের একটা কক্ষে জানালা বরাবর দাঁড়িয়ে আছে নিশাদ। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। গভীর ভাবনার মাঝে দু এক চুমুক খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে সে। কালো কোট প্যান্টের আবরণে নিজেকে জড়িয়েছে। ফর্মাল গেটআপে আজ সুন্দর লাগছে বটে। দৃষ্টি তার যানবাহনে পরিপূর্ণ রাস্তার দিকে, মুখ গম্ভীর। মনের মাঝে এঁকে চলেছে নীল নকশা সারহানকে শেষ করার। নিশাদ, এত টেনশন করো না তো, দেখবে তোমার মামা নমিনেশন পেয়ে যাবে। সুমধুর মেয়েলি কণ্ঠস্বর পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরে যেন মায়া জড়ানো, তবুও নিষাদের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। মেয়েলি স্বরের সাথে কথা বলে আগ্রহ দেখানোর কোনো ইচ্ছা জাগলো না নিষাদের। মিহি নিষাদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করতে না পেরে মনে কষ্ট পেল। আহত দৃষ্টিতে নিষাদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিষাদ হাতে থাকা ড্রিঙ্কস শেষ করে মিহির দিকে তাকিয়ে কণ্ঠ শক্ত করে বলল, তোমায় যে কাজটা বুঝিয়ে দিয়েছি করতে পারবে তো? মিহি নিজের খারাপ লাগা আড়াল করে বলল, কাজটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। যদি ধরা পড়ি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর সারহান যদি একবার বুঝতে পারে এর পেছনে তুমি আছো, ভাবতে পারছো কি হবে? তোমায় বেশি ভাবতে হবে না, কাজটা করে দাও, তারপর আরো টাকা পেয়ে যাবে। ভেবে নাও কাজ হয়ে গেছে। সারহান আর ওই এমপি এবার নমিনেশন পাবে না। নিষাদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গুড গার্ল, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। মিহিও হাস্যরত অবস্থায় বলল, শুধু তোমার কাজ করে দেই বলে ভালো লাগে আমায়? ভালোবেসে দেখো, ঠকবে না। সারা জীবন তোমায় ভালোবেসে যাব। নিষাদ হাসি থামিয়ে বলল, সিরিয়াস কাজের মধ্যে ফান করো না, এখন আমি ফান করার মুডে নেই। মিহি চেয়ার টেনে আরাম করে বসে বলল, মরিচিকার পেছনে ছুটো না নিশাদ। আমার মন বলছে তুমি তাকে পাবে না, কিন্তু তুমি যেদিকে হাত বাড়িয়েছো তা তোমার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে, দেখো। আমি অরিত্রিকাকে যে কোনো মূল্যে চাই। আমার পাখি এখন অন্যজনের পক্ষে বাসা বাঁধানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কীভাবে তো দেখেও চুপ করে থাকবো। চেয়েছিলাম জোর করে কোনো কিছু করব না, এখন এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। সারহান ব্যক্তিত্বটাই প্রেমে পড়ার মতো, যে কোনো মেয়ে তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আফসোস, আমি সারহানের মতো সুপুরুষের প্রেমে পড়িনি, তোমার মতো একজন মানুষের প্রেমে পড়েছি। নিশাদ এবার পরিপূর্ণ দৃষ্টি ফেলে মিহির দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মিহির হাস্যরত মুখখানা আরেকটু প্রশস্ত হলো। টপস আর জিন্স পরিহিত লাবণ্যময়ী মেয়েটাকে মোটেও মন্দ লাগে না নিশাদের কাছে। যেখানে মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ দ্বারা মুখে আস্তরণ তৈরি করে, সেখানে মিহি নিজেকে সিম্পলভাবে রাখতেই বেশি পছন্দ করে। চুল আধুনিক মেয়েদের মতো কালার করা নয়, কালো কোমর ছাড়িয়ে চুল। নিশাদ জানে মিহি তাকে ভালোবাসে, কিন্তু সে তো আরেকজনকে চায়। মিহিকে নিজের কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু। নিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না মিহি। এই যে কাজটা হয়ে গেলে তুমি আবারও তোমার দেশে ফিরে যাবে, আমাদের আবার কবে দেখা হবে সেটাও অজানা। আমার মতো মানুষকে ভালোবেসে তোমায় পস্তাতে হবে, যা আমি চাই না।
মিহির চোখ বেয়ে পড়ছে অশ্রু, তবুও হাসি সরছেই না তার। সে হেসেই বলল, তোমার পিছে আমি 5 বছর ধরে পড়ে আছি, ভালোবাসি তোমায়। দেখো, তুমি যে হরিত্রিকাকে ভালোবাসো তা জেনেও নির্লজ্জের মতো এখনো তোমার পেছনেই পড়ে আছি। আমায় একটু ভালোবাসলে না কেন বলো তো নিশাদ? নিশাদ উত্তর দিল না। সে মিহির দিকে সূক্ষ্ম নজরে একবার তাকিয়ে আবারও থাই গ্লাস ঠেলে ব্যস্ত নগরী দেখতে লাগলো। চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমায় আজ আমার পথ সম্পূর্ণ ভিন্ন মিহি। আমার সাথে জড়িয়ে তোমায় বরবাদ করতে চাই না। আমি যে প্রতিশোধের নেশায় মজেছি সেখান থেকে বেরোনো কষ্টসাধ্য। তোমায় আমি ভালোবাসি না, কিন্তু তোমার চোখের অশ্রু আমার সহ্য হয় না। অন্ধকারাচ্ছন্ন রুম, আলোর কোনো অস্তিত্ব নেই। ফ্যান ঘুরে চলেছে তার নিজ গতিতে। বাহির হতে কিছুটা আলো অরিত্রিকার রুমে প্রবেশ করছে। রুমে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা বোঝার উপায় নেই। রুম জুড়ে পিনপিনে নীরবতা বহাল হয়েছে। অরিত্রিকা উদ্ভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেয়ালের দিকে স্থির। আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না, তবুও অপলক চেয়ে নিজের মনে বিভিন্ন আকৃতি অনুধাবন করছে। সেগুলোই দেয়ালে ফুটে উঠছে, যেন মনের মাঝে একাকিত্ব হানা দিয়েছে অরিত্রিকার মস্তিষ্কে। সারহান নামক শ্যাম বর্ণের মানবের চেহারা স্মৃতি জেঁকে ধরেছে জোকের মতো। অবাধ্য মন মানবটিকে কাছে পেতে চাইছে। পুরুষালী বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখনো ঘুম মহাশয়ের আসার কোনো নাম নেই। আজও আসবে না, হয়তো নির্ঘুম রাত আজও কাটবে। অরিত্রিকা, ঘুমিয়েছিস? অরিত্রিকা সাদাতের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল। না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। অরিত্রিকা হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সাদাত রুমে ঢুকে বলল, লাইট অন কর। এমন মরাবাড়ির মতো রেখেছিস কেন? অরিত্রিকার রুমের লাইট অন করলো। সাদাত অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতে আতকে উঠে বলল, তোর চোখে তো লাল হয়ে আছে কেন? আবারও কেঁদেছিস? অরিত্রিকা আমতা আমতা করে বলল, আরে না, মাথা ব্যথা করছিল। এখন বল, কেন এসেছিস? সাদাত জিভে কামড় দিয়ে বলল, এই রে, আসল কথা তো ভুলেই গেছি। তোর সাথে কথা বলবে। এই নে ফোন। অরিত্রিকা সাদাতের হাতে ফোন দেখে বলল, কে কল দিয়েছে? ভাই তোর সাথে কথা বলতে চায়। ফোন রাখ। কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সাদাত অরিত্রিকার হাতে ফোন গুঁজে দিয়ে চলে গেল। অরিত্রিকা অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। হয়তো সাদাতের সাথে কথা বলেছে মানবটি। অরিত্রিকার এখন কাঁদতে ইচ্ছা করছে। রাগে অভিমানে কান্না ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। কথা বলতে চায় না সে পাষণ্ড পুরুষের সাথে। 15 দিন পর তার কথা মনে পড়ল। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে। গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রু কণা গাল বেয়ে পড়ছে। মনের বিরুদ্ধে আন্দোলন করে অশান্ত মনকে শান্ত করতেই ফোন কানে রাখলো অরিত্রিকা। ফোনের অপর পাশ হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্নাকাটি করছিস কেন? সবাই তো বাড়িতেই আছে, তাও মন খারাপ করে আছিস। নিজেকে রুম বন্দি করে রেখেছিস কেন? উত্তর যেন পাই। বাড়িতে নেই, তবুও বাড়ির সকল খবর আমার কাছে আছে। অরিত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে বলবো না। ঠিক আছে, বলতে হবে না। এক কাজ কর, যার উপর অভিমান করেছিস তার নাম্বারে অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস। দেখবি ভালো লাগবে। আমি জানি কোনো মানুষের জন্যই নিজের বেহাল অবস্থা করেছিস। অরিত্রিকা বিস্ময়ে থ হয়ে গেল। কিভাবে বুঝলো সে অভিমান করেছে? সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট। যা বলে ফেলার বলে ফেল, এরপর কল দিলেও পাবি না। অরিত্রিকার সব তালগোল পাকিয়ে গেল। কি বলবে সে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি, নাকি অভিমান কেন করেছে বলে দিবে? সারহান ভাই কি তবে বুঝতে পেরেছে তার উপরই অরিত্রিকা অভিমান করেছে? মন বলছে বুঝেছে মানুষটা। অরিত্রিকার বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অরিত্রিকা মনে থাকা সকল কথা ভুলে শুধু মিহি কণ্ঠে আওড়ালো, আপনি কবে আসবেন সারহান ভাই? তখনই জবাব এলো না। অরিত্রিকা ফোন চেক করলো না, কল কাটেনি এখনো। লাইনে আছে সারহান ভাই। সারহান কি চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই। সারহান, তোর চিরশত্রু এই হোটেলেই আছে, খবর পেলাম। শালা সব জায়গায় পিছু পিছু চলে আসে, আমাদেরও মনে হয় শান্তি দিবে না। সারহান ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছে। কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে। আগামীকাল নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে দলীয় প্রতীক কে পাবে তা নির্বাচন অফিসে ঘোষণা করা হবে। সারহান জানে প্রতীক তাদের দলই পাবে, কিন্তু নয়ন তালুকদারকে ভরসা করা ঠিক হবে না। নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাবে। তাই সাবধানতা বজায় রেখে চলা শ্রেয় বলে মনে হচ্ছে তার কাছে। সারহান ল্যাপটপে অক্ষিযুগল স্থির রেখেই আবিরকে বলল, নিশাদ 2 দিন আগে এই হোটেলে উঠেছে। সে জানে আমরা এখানেই আছি, তবুও এখনো শান্ত আছে কেন বুঝলাম না। চোখ কান খোলা রাখবি, বলা যায় না কখন ফাঁসিয়ে দেয়। আবির চেয়ারে বসে আপেল খাচ্ছে। সে খেতে খেতে বলল, টেনশন করিস না,
নিশাদের ওপরে আমাদের লোক নজর রাখছি। অন্য হোটেল বুক কর, আমরা সন্ধ্যার দিকে এখান থেকে বেরিয়ে যাব। এখানে থাকা রিস্ক মনে হচ্ছে। এমপি সাহেব যে হোটেলে আছে ওখানে রুম বুক করব। কর। আবিরের কল বাজছে, সে খাওয়া থামে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্তে হোটেলের রিসেপশন হতে কেউ একজন কল করেছে। আবির তার কথা শুনে ফোন হোল্ড করে সারহানকে ডেকে বলল, তোর সাথে জরুরি ভিত্তিতে কেউ একজন দেখা করতে চায়, বলল খুব আর্জেন্ট। দেখা করবি কি? সারহানের ভ্রু কুঁচকে গেল। ঢাকায় আবার তার সাথে কে দেখা করতে চায়? কোনো রাজনৈতিক নেতা নাকি অন্য কেউ? সারহান কিছুক্ষণ ভেবে বলল, কোথায় দেখা করবে? এখানেই নিচে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আসতে বলো। আবির আসার অনুমতি নিয়ে কল কেটে দিল। ফোন পকেটে পুরে বলল, এই সময়ে আবার কে দেখা করার জন্য আসছি? হয়তো কোনো পরিচিত কেউ। প্রায় 10 মিনিট পর হোটেল রুমের কলিং বেল বেজে উঠল। সারহান ল্যাপটপ বন্ধ করে আবিরকে বলল দরজা খুলে দেওয়ার জন্য। সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আবির সময় নষ্ট না করে দ্রুততার সহিত দরজা খুলে দিল। দরজা খুলতেই অপরিচিত একজন শাড়ি পরিহিত মেয়েকে দেখে আবির ভড়কে গেল। বুকে ফু দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নেই। এই মেয়ে কি করছে এখানে? এক্সকিউজ মি মিস্টার, এটা সারহান ইয়াদাদ চৌধুরীর বুকড করা রুম। আবির এতক্ষণ পর বুঝলো সারহানের সাথে কোনো ছেলে নয়, বরং কোনো মেয়ে দেখা করতে এসেছে। অচেনা মেয়ের সুরেলা কণ্ঠ শুনে আবিরের তো মনে ঢাকঢোল পেটানো শুরু হয়ে গেছে। আহ, এই মেয়েটাও যদি তার গার্লফ্রেন্ড হতো! না, বউ হলে মন্দ হতো না। কতটা মার্জনীয় পোশাক, দেখতেও তেমনই ভদ্র নম্র সুন্দরী। আবির মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, ইয়েস, এটা সারহানের রুম, ভেতরে আসুন। আবির রুমের দরজা থেকে সরে দাঁড়াতে মেয়েটি রুমের ভেতরে প্রবেশ করলো। আবির দরজা আটকালো না, আর আধ খোলা রাখলো দরজা। আবির ভেতরে প্রবেশ করে দেখলো মেয়েটি রুম দেখতে অনেকটা ব্যস্ত। আবির ভদ্রতা রক্ষার্থে বলল, ম্যাম, আপনি সোফায় বসুন। আর কি খাবেন? চা আর কফি? মেয়েটি হালকা হেসে বলল, আমি এখন কিছু খাবো না। মিস্টার সারহান কোথায়? আপনি বসুন, এক্ষুনি এসে যাবে। মেয়েটি সোফায় বসে পড়ল। চোখ মুখ ভীতিগ্রস্ত, কিছুটা হ্যান্ডব্যাগ হতে রুমাল বের করে ঘাম মুছে চলেছে। দৃষ্টি রুমের প্রতিটা স্থানে, যেন কোনো স্থান স্ক্যান করতে ব্যস্ত। আবির চেয়ার টেনে বসে মেয়েটির ভাবগতি লক্ষ্য করছে। মেয়েটার মতিগতি মোটেও ভালো লাগছে না। ভদ্রবেশী শাড়ি পরিহিত ইনোসেন্ট ফেসের আড়ালে কোনো চক্রান্তকারী নেই তো? নজর রাখা জরুরি। মেয়ে বলে ছাড় দেওয়া যাবে না, এরাই আরো বেশি ভয়ঙ্কর হয়। তবে চেহারাতে মায়াবিনী ভাব আছে, চোখের চাহনিও সম্মোহনী। সারহান ফ্রেশ হয়ে রুমে আসতে দেখতে পেল এক রমণীকে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে কোনো খারাপ কিছুর আভাস পেল না সারহান। মেয়েটি সারহানকে দেখে চমৎকার হেসে বলল, হ্যালো মিস্টার সারহান, অবশেষে আপনার দেখা পেলাম। সারহান সৌজন্য রক্ষার্থে চেয়ার টেনে মুখোমুখি বসে হালকা হেসে বলল, হাই মিস অর মিসেস, আপনাকে চিনলাম না, পরিচয়টা দিলে সুবিধা হতো। হিমিকা আয়াত আমার নাম। নির্বাচন অফিসে আমার বাবা জব করে। আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, কিন্তু সময় হয়ে ওঠেনি দেখা করার। আজ খবর পেলাম আপনি এই হোটেলে উঠেছেন, তাই চলে আসলাম। মাইন্ড করেননি তো? সারহান আবিরের দিকে তাকিয়ে চোখ পাকালো। আবির তো টেনশনে পড়ে গেছে। এই মেয়ে সারহানের সাথে শুধু দেখা করার জন্য এসেছে, কিন্তু ফোনে এমন করে বলল যে কোনো জরুরি কাজের জন্য এসেছে। তার জন্য সারহানও রাজি হয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন কাহিনী চলছে। এই মেয়েও কি সারহানকে দেখে ক্রাশ খেয়ে দেখা করতে এসেছে, নাকি সর্বনাশ করেছে? আবির তো ভয়ে আছে কখন সারহান তার উল্টো ক্লাস নিতে লাগে। সারহান বিরক্তি ভাব আড়াল করে বলল, না, মাইন্ড করিনি। শুধু শুধু কি আমার সাথে দেখা করা আপনার মুখ্য উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণ আছে? মিহি থতমত খেলো। সারহানের প্রশ্ন করা দেখে আতঙ্কগ্রস্ত সে নিজেকে সামলে বলল, তেমন কিছু নয়, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল। সারহানের বিরক্ত লাগছে। মেয়েটার হাবভাব তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ফোন হাতে নিয়ে ইনানকে মেসেজ করে দিল গাড়ি পাঠানোর জন্য। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। আবির বলল, ঠিক আছে, টেনশন নট ব্রো, ক্যারি অন কর বৈঠক। সারহানের মেজাজ বিগড়ে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। সারহানের ইচ্ছে করছে আবিরকে দু চারটা থাপ্পড় দিতে। ভালোভাবে না শুনে আসতে বলে দিয়েছে। এখন এই অচেনা মেয়ের চক্করে পড়ে সময় নষ্ট হচ্ছে তার। আবির সারহানের রাগাশ্রিত মুখে যেন দেখেও দেখলো না এমন ভাব করে কাজে মনোযোগী হলো। মিহির দৃষ্টি অনেক আগে সারহানের ফোন স্ক্রিনে পড়েছে। এক দৃষ্টিতে কিছু দেখে যাচ্ছে সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে ঠোঁট প্রসারিত করে হেসে উঠল। তাহলে নিষাদের কথা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। সারহান মিহির হঠাৎ পরিবর্তনের কারণটা বুঝল না। মিহি হাস্যরত অবস্থায় বলল, আপনার ফোনের ওয়ালপেপারে যে রমণীর ছবি দৃশ্যমান, সে নিঃসন্দেহে ভাগ্যবতী। কারণ আপনার মতো একজন সুপুরুষ তার ভাগ্যে রয়েছে। মেয়েটি কিন্তু মাশাআল্লাহ, আপনাদের জুটি, দুজনের জুটি দারুণ মানাবে।
সারহান ভ্রু কুচকে নিজের ফোনের দিকে তাকালো। লাল শাড়িতে হালকা সাজে খোলা চুলে হাস্যরত রমণীর মুখে ভেসে উঠল চক্ষুপটে। মুহূর্তে সব বিরক্তি যেন কোথাও উধাও হয়ে গেল। মনের মাঝে শান্তি অনুভব হচ্ছে তার। ফোন নিজ পকেটে রেখে সারহান মিহিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, পার্সোনাল বিষয় নিয়ে আমি কাউকে কোনো কথা বলতে ইন্টারেস্টেড নই। ডোন্ট মাইন্ড প্লিজ। আমার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গিয়েছে, আর কোনো কথা থাকলে দ্রুত শেষ করুন, আমাদের একটু পর বেরোতে হবে। মিহি কৌতূহলী হয়ে জানতে চাইল, কোথায় যাবেন? নিউ হোটেল বুক করেছি, সেখানে। মিহির হাসি মুখখানা চুপসে গেল। সারহান চলে গেলে তো তার কাজ হবে না, কিন্তু কোনো উপায় নেই এখানে আটকে রাখার। নিশাদকে কল করে দ্রুত জানাতে হবে বিষয়টা, আর এখানে দেরি করা যাবে না, এখান থেকে যেতে হবে তাকে। মিহি হন্তদন্ত হয়ে সারহানকে বলে রুম থেকে বেরিয়ে গেল। সারহান মিহিকে হন্তদন্ত হয়ে চলে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আবির সারহানকে অবাক হয়ে বলল, মেয়েটি চলে গেল কেন? মেয়েটি অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, হয়তো নিশাদের স্পাই। মেয়েটির সকল বায়োডাটা আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আবির, এদের দেখছি খুব সাহস বেড়েছে। কাজ হয়ে যাবে। তার আগে একটা কথা জানার ছিল। বল। তোর ফোনের ওয়ালপেপারে কার ছবি দেওয়া? সময় হলে জানতে পারবি, নিজের কাজ শেষ কর আগে। গভীর রাত, মানুষের আনাগোনা কিছুটা কম শহরের রাস্তায়। সোডিয়াম আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। রাস্তায় কপতিদের দেখা যায় অনেক বেশি রাতে। সকলে হাতে হাত ধরে শহরের রাস্তায় প্রেম নিবেদন করছে। নামি দামি রেস্টুরেন্টে বসে আছে নিশাদ। চোখে মুখে বিরক্তির ক্লেশ, মুখে কাঠিন্যতা বজায় রেখে শক্ত চাহনিতে এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার পাশে চিন্তাগ্রস্ত বদনে বসে আছে মিহি। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কাজটা শেষ করতে পারেনি, এটাই ভয়ের কারণ। বারবার আর চোখে সামনে বসে থাকা মানুষটিকে দেখছে সে। নিশাদের কোনো ভাব বুঝে উঠতে পারল না কি চলছে মানুষটার মনে। প্রায় আধা ঘন্টা ধরে এভাবে থম মেরে বসে আছে নিশাদ। মিহি ঢোক গিলে শুধালো, এখন কি করবে নিশাদ? ড্রাগস দিয়ে ফাঁসানোর প্ল্যান তো ফ্লপ হয়ে গেল, আর ওই এমপির কাছে তো বাইরের কেউ যেতে পারবে না। নিশাদ মিহির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, প্ল্যান বি অনুযায়ী কাজ শুরু করতে হবে। মিহি ঠোঁট ভিজিয়ে বলল, কি করতে হবে আমাকে? নিশাদ পানির গ্লাস নাড়তে নাড়তে বলল, তোমার কোনো কাজ নেই, আর নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দাও, তোমার এখানে আর কাজ নেই। মিহি নিশাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এই মানুষটা তার মন কেন বোঝে না? চোখের সামনে অন্যায় করতে দেখেও চুপ থাকে সে। ভালোবাসার মানুষটিকে অন্যায়ের দিকে ধাবিত হওয়া থেকে সে আটকাতে পারছে না। সে ভালোবাসার মানুষটিকে ভালো করতে ব্যর্থ। মিহি সাহস করে নিশাদের পুরুষালী হাত নিজের হাতের মুঠোয় আবদ্ধ করলো। নিশাদ মিহির হাতের স্পর্শে অবাক হয়ে তাকালো। সে ভেতরে ভেতরে অনেকটাই চমকে গেছে। যেই মেয়ে তাকে দেখে ভয়ে সিটিয়ে থাকতো আজ হাত ধরেছে। মিহির চোখ অশ্রু টলমল করছে। নিশাদ কিছু বলতে গিয়ে থেমে গেল। মিহি নিশাদের চমকে ওঠা বুঝতে পেরে কম্পনরত স্বরে বলল, সরি নিশাদ, তোমার অনুমতি ব্যতীত হাত ধরার জন্য। কি করব বলো, তোমায় ছোঁয়ার লোভ সামলাতে পারলাম না। আজই হয়তো তোমার সাথে এতটাই কাছে হতে আমার শেষ কথা। একটা কথা বলি, তুমি একটু ভেবে দেখো প্লিজ। নিজেকে অন্যায় কাজে জড়িও না, এসব থেকে দূরে সরে আসো। নিজের জীবন নিজ হাতে ধ্বংস করো না। মা বাবার কথা ভেবে এগুলো থেকে বিরত থাকো। নিজের জীবন নিজের হাতে গুছিয়ে নাও, নিজেকে সময় দাও। নিশাদ হাত ছাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, একদম ঘরের বউয়ের মতো বিহেভ করবে না আমার সাথে। এমন আচরণ করে কি বোঝাতে চাও? তুমি আমার অনেক ভালোবাসো? আই নো ভালোবাসো আমায়, বাট আমি অরিত্রিকাকে চাই। আই লাইক হার সো মাচ। প্লিজ আমার সামনে নিজের ফিলিংস দেখাতে আসবে না। তুমি তোমার মতো থাকো, আমার মতো থাকতে দাও। মিহি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোমার লাইফে যে মিহিকা বলে কেউ ছিল ভুলে যেও, আর কখনো তোমার সাথে আমার দেখা না হোক এই কামনাই করি। ভালো থেকো নিশা, খুব ভালো থেকো। শেষবারের মতো বললাম, আই লাভ ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইউরসেলফ, বাই। মিহি আর এক মুহূর্ত রেস্টুরেন্টে অবস্থান করলো না, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেখান হতে। নিশাদ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল মিহির যাওয়ার দিকে। মিহির কথা ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মিহি কেন বোঝে না সে তাকে ভালোবাসে না, তবুও পিছে পড়ে আছে। আসলে দুনিয়াটা এমনই, সে যাকে চায় সে তাকে চায় না, অথচ অন্য একটা মেয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিষাদের খেয়াল হলো এখন তো রাত 12টা পেরিয়ে গেছে। ঢাকা শহরে রাতের বেলা চলাচল খুবই রিস্কের। একা একা এই অবুঝ মেয়েটা কোথায় গেল? নিষাদ সময় নষ্ট না করে মেয়েকে খুঁজতে গেল। আজ অরিত্রিকার ঘুম পরিপূর্ণ হয়েছে। মনে হচ্ছে কতদিন পর তৃপ্তি সহকারে আরামে ঘুমিয়েছে সে।
এতটাই ঘুমিয়েছে যে কখন দুপুর পেরিয়ে গেছে বুঝতেও পারেনি। এটা যে সারহানের সাথে কথা বলার সাইড এফেক্ট ভালো করেই বুঝতে পেরেছে সে। মনও খুশি খুশি লাগছে, মাথাও আজ ভারমুক্ত লাগছে। আর মোড়া ঘুম থেকে উঠে বিছানার সাথে বিদায় অনুষ্ঠান শেষ করে ফ্রেশ হয়ে নিল সে। সুন্দর পরিপাটি হয়ে ইশরাকে কল করলো। ফোনে রিং হয়ে যাচ্ছে, তবুও কোনো খবর নেই। কল রিসিভ করছে না। নিচ হতে জোরে জোরে ভেসে আসছে বেশ কয়েকজনের কথোপকথন। আজকে কিছু হয়েছে? সবাই বাড়িতে কি করছে? অরিত্রিকা ছুটল নিচে। আরশাদ সাহেব আর আজমল সাহেব টিভিতে খবর দেখছেন। বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে চৌধুরী বাড়িতে। সাদাত বাবা চাচার সাথে তাল মিলিয়ে টিভি দেখছে, সেও ভীষণ খুশি। আজ সাথী বেগম আর তানিয়া বেগম রান্নাঘরে রান্না করছেন। ছেলে অনেকদিন পর বাড়িতে আসবে, তাই কত আয়োজন। আরশাদ সাহেব প্রফুল্ল চিত্তে বললেন, দেখেছো, এবারও প্রতীক অন্য দলের আন্ডারে যায়নি। আমাদের দলের প্রতীক আমরা পেয়েছি। এবারও নিশ্চিত এমপি মহোদয় আবার এমপি হবেন। আজমল সাহেবও হেসে বললেন, তা তো পাবে ভাই সাহেব। সারান থাকতে অন্য কোনো দলের কাছে প্রতীক যাবে না। নয়ন তালুকদার এবারও হেরে যাবে। মনে হয় না আর কোনোদিন এমপির চেয়ারে নয়ন তালুকদার বসতে পারবে। 4টা বেজে গিয়েছে। সারহান তো ঢাকা থেকে 12টার আগেই রওনা দিয়েছে। রাজশাহীতে পৌঁছতে হয়তো 1.5 ঘন্টার মতন সময় লাগবে। কখন যে পৌঁছবে ছেলেটা। চিন্তা করবেন না ভাই সাহেব, এসে যাবে। আমার আজ ভীষণ ভালো লাগছে। নয়ন তালুকদারের মুখখানা দেখার ইচ্ছা জাগছে। ইস রে, আবারও হাঁটুর বাসী ছেলের কাছে হেরে গেল। সাদাত বাবার কথা শুনে বলল, বাবা, আজ রাতে ছোট করে সেলিব্রেশন করা যাক, অনেক মজা হবে। সারহান আসুক আগে, তারপর ওর সাথে কথা বলে নিও। ঠিক আছে। অরিত্রিকা ফুরফুরে মেজাজে নিচে নামতেই দেখলো বড় বাবা আর সাদাত নিজেদের ভেতর কথার পসরা সাজিয়ে বসেছে। সকলের মুখ খুশি খুশি দেখাচ্ছে। আজকে কোনো স্পেশাল দিন? বড় বাবা বাড়িতে। সকলের চোখে মুখে আনন্দের ছাপ। অরিত্রিকা কিছুক্ষণ ভাবলো কারণ কি হতে পারে, কিন্তু ছোট মস্তিষ্ক ধরতে পারলো না। সে তাদের দিকে এগিয়ে যেতে দেয়ালের দিকে টিভিতে চলমান সংবাদে চোখ আটকে গেল। অপলক চেয়ে রইল টিভির দিকে। সেখানে সারহানকে দেখে অরিত্রিকার হার্টবিট মিস হয়ে গিয়েছে। শুভ্র পাঞ্জাবিতে এমপির পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মানুষটি। পাঞ্জাবিতে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বক্ষে যেন হাতুড়ি পেটাচ্ছে তার। কতদিন পর মানুষটাকে দেখলো সে। অনুভূতিতে বেসামাল হয়ে গেছে তার সত্তা। তাহলে আজই আসবে সারহান ভাই? ইস, এখনই মনে হচ্ছে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়েছে। এতদিনে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে ভাবতেই গাল গরম হয়ে এলো অরিত্রিকা। লজ্জা মিশ্রিত হাসি এসে অরিত্রিকা রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্না শেষ করলো সবেমাত্র। সবকিছু গুছিয়ে ডাইনিং রুমে চলে আসলেন। অরিত্রিকা ডেরি মিল্ক খেতে খেতে তানিয়া বেগম আর সাথী বেগমের পিছু পিছু গেল। আরশাদ সাহেব তানিয়া বেগমকে দেখে বললেন, খবর পেয়েছো? তোমার ছেলে ঢাকা হতে রওনা দিয়েছে। তানিয়া বেগম বললেন, শুনেছি তোমার আগেই ছেলে আসছে, তাই তো ভালো মন্দ পদে রান্না করলাম 2 জা মিলে। বাহ, তাহলে তো ভালোই। আজ কবজি ডুবিয়ে সবাই মিলে ভোজন করব। ইনান আর আবিরকেও আসতে বলবো। তোমার চিন্তা করতে হবে না, আমি ওদের আগেই বলে দিয়েছি আসতে। ভালোই করেছি, এই না হলে আমার গিন্নি। তানিয়া বেগম আরশাদ সাহেবকে দাঁতে দাঁত চেপে বললেন, সকলে আছে, ভদ্র হয়ে কথা বলো। জি মহারানী। আরশাদ সাহেবের ফোন ভাইব্রেট হচ্ছে। তিনি ফোন হাতে নিয়ে নাম দেখে সবাইকে বললেন, সারহান কল দিয়েছে। তানিয়া বেগম তারা দিয়ে বললেন, তাড়াতাড়ি কল ধরো। আরশাদ সাহেব কল রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম আব্বা। ফোনের অপর প্রান্ত হতে ভেসে আসলো কিছু কথা, যা শুনে আরশাদ সাহেবের মুখ থমথমে হয়ে গেল। হাত হতে ফোন ছিটকে পড়লো মেঝেতে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখের পলকে। ডাইনিং রুমে সকলে আটকে উঠল। তানিয়া বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুমি এমন করে বসে রইলে কেন? সারহান কি বললো বলো? আরশাদ সাহেব কিছু না লুকিয়ে ভেজা কণ্ঠে বলে উঠলেন, সারহানের গাড়ি নাটোর রোডে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।